আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন। ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার আপনাদের পছন্দের লোক কিনা এবং তিনি যে পথে যাচ্ছেন সেই পথ সঠিক কিনা একটু কমেন্টে জানাবেন। সাম্প্রতিক সময় তিনি রাশিয়া সফর করছেন। এই রাশিয়া সফরের পেছনে কোনো কারণ আছে কিনা অনেকেই দেখছেন, কারণ দেখছেন অনেকগুলি, আবার অনেকেই বলছেন যে না, তিনি যেভাবে এগোচ্ছেন, তার নেতৃত্বে যেভাবে সেনাবাহিনী যাচ্ছে আমাদের জন্য ভালো এবং আমরা তার সাথে আসি। অনেকে সাপোর্ট করতেছেন, অনেকেই করতেছেন না। এই যে মূলত তিনি রাশিয়া সফর করতেছেন, এটা কি উদ্দেশ্যে, মূল কারণ কি? এর আগে একটা আমরা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা অনেকেই দেখেছেন এবং সেখানে মন্তব্য করেছেন। তো এটা এখন আওয়ামী লীগের জন্য ভালো নাকি অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো? এবং সেই সাথে মুফাসসির ইসলামের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তিনি বলছেন যে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে আগামী নির্বাচন কিভাবে হবে সেইটা চিন্তা ভাবনা করা উচিত, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে গিয়ে। তো এখন আপনাদের মতামত কি? চলেন সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো, এরপরে এই বিষয় নিয়ে এগুলো নিয়ে আলোচনা করব। ক্রিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাবাহিনী প্রধানের কথা। সেনাবাহিনী প্রধান 7 দিনের সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়ায় চলে গেছেন আজকে। রাশিয়াতে তিনি 10 তারিখ পর্যন্ত থাকবেন, তারপরে ক্রোয়েশিয়া হয়ে তিনি 12 তারিখে দেশে ফিরবেন বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। রাশিয়াতে তার যেতে হলো কেন, সেই প্রশ্ন সামনে আসছে। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের দিকে যদি তাকাই, তাহলে রাশিয়াতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় প্রায় $1.72 বিলিয়ন মতো। অন্যদিকে রাশিয়ার সঙ্গে কিন্তু কোনো সামরিক চুক্তি কিংবা সামরিক লেনদেন নেই। অস্ত্র, যুদ্ধাস্ত্র কোনো কিছুই রাশিয়া থেকে ক্রয়ের কোনো ঘটনা বাংলাদেশে এর আগে ঘটেনি। বাংলাদেশ যে যুদ্ধাস্ত্র ক্রয় করে সেগুলো চীন থেকে, বেশিরভাগ 90% চীন থেকে করে, বাকিগুলো প্রায় সবই আমেরিকা থেকে করে। এরকম পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কেন তৈরি হলো? যখন আমরা চীন সফর করতে দেখলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দৃশ্য আমরা দেখলাম, সেখানে তো চীনেই সফর করার কথা সেনাপ্রধানের, কারণ চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই সরকার যখন। তাহলে চীন সফর না করে রাশিয়া সফর কেন করছেন সেনাপ্রধান? অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেই আলোচনাগুলো সামনে আসছে। চীনের সঙ্গে সামরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক কি ভেস্তে যাচ্ছে কিনা, রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছেন কিনা সেনাপ্রধান, সেই আলোচনা এখন উঠতে শুরু করেছে। পাশাপাশি ক্রোয়েশিয়া সফরেও তিনি যাচ্ছেন। এটাকে নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন নানাজন। এই বিশ্লেষণের মধ্যে দিয়ে কি আসলে বেরিয়ে আসবে সেটা সময়ই বলে দেবে। তবে এটুকু অন্তত বলা যায় যে সেনাপ্রধানের রাশিয়া সফর বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তিনি দেখা করবেন কিনা সেই ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। জানা গেছে যে বিভিন্ন সামরিক স্থাপনাগুলো তিনি ঘুরে দেখবেন, সামরিক প্রধানের সঙ্গে মিটিং করবেন, এরকমটাই সামরিক বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এখন দেখা যাক সেনাপ্রধান রাশিয়া সফর শেষ করে দেশে ফিরলে তারপরে হয়তো বোঝা যাবে যে চীন সফর না করে রাশিয়া সফরের মাঝে যেটা আসলে কি। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, বিমস্টেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের মিটিংকে কেন্দ্র করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের বিরুদ্ধে ভারতীয় প্রায় সব গণমাধ্যম উঠে পড়ে লেগেছে। ভারতীয় গণমাধ্যম বলছেন ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি মিথ্যা কথা বলছেন, বানোয়াট কথা বলছেন। প্রেস সেক্রেটারি কি বলেছেন আসলে? তিনি এক জায়গায় বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা অবস্থায় তিনি বৈঠকে যা বললেন আমরা দেখেছি আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ, কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা অব্যাহত রেখেছি।
অর্থাৎ শেখ হাসিনা ভারতের সঙ্গে বিভিন্ন কথাবার্তায় ডক্টর ইউনূসের সম্পর্কে অশ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই অশ্রদ্ধা জ্ঞাপন সত্ত্বেও ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী। এই রকমটা নাকি নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে বলেছেন। মূলত এই পয়েন্টটা, আরও অনেক পয়েন্ট রয়েছে, মূলত এই পয়েন্টটার বিরোধিতা করছে ভারতীয় গণমাধ্যম। তারা তাদের সোর্স ব্যবহার করে বলছে যে একেবারেই মিথ্যা কথা বলছেন শফিকুল আলম, তার বানানো গল্প এটা, এই ধরনের কোনো কথা নরেন্দ্র মোদী বলেননি। এখন শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী কিংবা ভারতের যে দহরম মহরম সম্পর্ক আমরা দেখছি, সেই সম্পর্কের মধ্যে থেকে নরেন্দ্র মোদীর কি ডক্টর ইউনূসকে উপযাজক হয়ে এ ধরনের কথা বলার কোনো কারণ রয়েছে, যেখানে তিনি ডক্টর ইউনূসকে বলছেন যে শেখ হাসিনা আপনাকে অশ্রদ্ধা করে, আপনাকে অসম্মান করে, সেরকম কথা আমাদেরকে বলে, কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা করি। এতই যদি ভালো সম্পর্কই হবে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর, তাহলে তো ডক্টর ইউনূসের অনেক দিন আগে পাঠানো চিঠির উত্তর দেওয়ার কথা। এখন পর্যন্ত চিঠির কোনো সুরাহা তো হয়নি, উত্তর পর্যন্ত দেয়নি ভারত, যে চিঠিতে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশে বিচারের জন্য। সেই দৃশ্য তো আমরা দেখতাম, সেই দৃশ্য হয়ে যেত, কিন্তু প্রেস সচিব শফিকুল আলম যে স্ট্যাটাস দিলেন, সেই স্ট্যাটাসে বোধহয় বাংলাদেশকেই একটা বিতর্কিত অবস্থায় ফেলে দিলেন কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে এসে যায়। ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন একটি কোর্স করতে চাই। ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বৈঠকে বহুবার বলেছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, আর জনগণের প্রধান যেহেতু আপনি এখন ডক্টর ইউনূস, আপনার সঙ্গে এই সম্পর্ক, এরকমটা ভারতের প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন। মূলত বাংলাদেশের প্রেস সেক্রেটারি তেমনটাই বোঝাতে চেয়েছেন তার স্ট্যাটাসে। সেই স্ট্যাটাসটা নিয়েই ভারতীয় গণমাধ্যম খবর করেছে। ভারতীয় গণমাধ্যম একদিন আগে দেয়া স্ট্যাটাসের প্রতিবাদ করছে এবং বলছে এটা মিথ্যা। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এই মিথ্যা কথা যদি বলে থাকেন, তাহলে কেন তিনি বললেন, নাকি ভারতীয় মিডিয়ায় এটাকে মিথ্যা বলছে অযথা? বাংলাদেশের প্রেস সেক্রেটারি সত্য কথা বলেছেন, যেটা নরেন্দ্র মোদী বলার পরেও স্বীকার করছেন না ভারতীয় মিডিয়া। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ, নির্বাচন চান, রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টে গেল। দেখেন, টের পাইছেন? সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না, ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়েন। মাজা কারকে ভাঙবো কিছুদিন পরে বুঝা যাব। এই যে মোল্লারা সবগুলি এখন ডক্টর ইউনূসে রাখতে চায়। ডক্টর ইউনূস বলে মরা পর্যন্ত ক্ষমতা থাকা উচিত। দেখেন, আল্লাহ তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ শীতের দিকে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশায় এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ। আল্লাহ তাকে নেখায়াত দাও। ডক্টর ইউনূস মরা পর্যন্ত ক্ষমতা থাকলো, এই বুইরা ফট করে মরে গেলে গা, এরপরে কি? ও এরপরে তো উদাহরণ আছেই। খেলাফতি আমলে যেমন একজন খলিফা আরেকজন খলিফারে হত্যা করছে, ওই কামড়াকামড়ি খুনাখুনি এগুলো ওরা চায়, কারণ ওরা খুনাখুনি রক্তারক্তিতে বিশ্বাস করে এই মোল্লারা, এই উগ্ররা। তখন ওই ঘটনা ঘটবো, ওরা ইন দ্য মিন টাইম নিজেরা প্রস্তুত করবো, অস্ত্র দিয়া হোক, যেভাবেই হোক, জায়গা জায়গায় ফিট করে হোক, নিজেকে প্রস্তুত করবো এই সময়ের জন্য, মানে খুনাখুনি করার জন্য। ওরা তো এটাতে খুব এক্সপার্ট, কাটাকাটি গলা কাটাকাটিতে খুব এক্সপার্ট। মোল্লারা ওই সময়টা চায়, কিন্তু সেই সময়টা তাদেরকে দেওয়া হবে না। আওয়ামী লীগ বিএনপিকে একসাথে হইতে হবে, দুইটা দল মিলে নির্বাচন চাইতে হবে। আওয়ামী লীগের বন্ধুদের বলছি, আপনারা ওইটা চান না যে শেখ হাসিনা উনি দেশে ফিরে আসবেন, ফিরে এসে উনি ক্ষমতা নেবেন, কারণ উনি রিজাইন করেন নাই। এই স্ট্র্যাটেজিতে এখন যান না। জনগণ নির্বাচন চায়, এটাই সত্য। নির্বাচন দেয়া হবে এবং নির্বাচন হলে
যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায় যাবে, বিএনপি যদি ক্ষমতায় যায় যাবে, এবং এতে প্রমাণিত হয়ে যাবে এই দুটো দলই বাংলাদেশের প্রধান দল, আওয়ামী লীগ, বিএনপি। হয় আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, নাহলে বিএনপি ক্ষমতায় যাবে, এবং অন্য দল অপোজিশনে থাকবে। এই যে পিঙ্কু থ্রেট মারে ডক্টর ইউনূসরে নামাইতে চাইলে হ্যান করবে, ত্যান হবে, ডক্টর ইউনূসের পক্ষে কে আন্দোলন করবে? সাধারণ জনগণ করবে না। আওয়ামী লীগ, বিএনপির সমর্থক বাংলাদেশের 90%। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, নির্বাচনমুখী। বাংলাদেশের মানুষ খেলাফত চায় না। বাংলাদেশের মানুষ এমন একটা পজিশনে পড়তে চায় না যখন এই নেতার পরে গিয়া কোন নেতা আসবে, প্রক্রিয়া কি তারা জানে না। বাংলাদেশের মানুষ কোন অবস্থাতেই এই খেলাফতি শাসন চায় না, কামড়াকামড়ি দেখতে চায় না, কারণ ইতিহাসে তারা বহুত দেখছে এগুলি। ডক্টর ইউনূসরে ঠেকেব কে? সমন্বয়কারী গো মাইরা ছাতু বানানো হতেছে জায়গা জায়গায়, আরো মাইকে পড়া। আমাকে মারতে মারতে বলে তো মেরে ফেলবো। কেউ লাঠি দিয়ে মারে, কেউ ফায়ার দিয়ে মারে, কেউ চর মারে, কেউ খুশি মারে। কি হুয়া হুক্কা হুয়া দিনে হুয়া। অগো মাইর দেওয়া এখন হালাল হয়ে গেছে। সমন্বয়কারীরা যেখানে একটু গলা উঁচু মেরে খেয়ে, মাহফুজুল নামের বাপিতে মেরে গেছে। সমন্বয়কারীরা জায়গায় জায়গায় জুতা পেটা হবে, এই কিছুদিন মধ্যে আরো মেরে খেব। কে ঠেকাবো ডক্টর ইউনূসরে? সেনাবাহিনী ডক্টর ইউনূসরে ঠেকাইব না। যদি বিএনপি আওয়ামী লীগ একসঙ্গে হয়, ওয়াকার একদম স্পষ্ট করে বলে দিই, ডক্টর ইউনূসের পক্ষে থাকবে না। প্রেসিডেন্ট থাকবে, রাষ্ট্রপতি থাকবে, থাকবে না। এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কেন রাশিয়া গেলেন সেই সম্পর্কে আপনাদের সাথে, যাই হোক, ইতিমধ্যে আপনারা সেই ভিডিওটা দেখেছেন, এবং সেই সাথে আরও একটা ভিডিওটা দেখলেন যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা একসাথে হয়ে আদৌ নির্বাচন এইটা সম্ভব কিনা, বিএনপি মানবে কিনা, যেটা মুফাজ্জল ইসলাম তিনি বলছিলেন যে একসাথে হয়ে আগামী নির্বাচন হওয়া উচিত। তার কথা হচ্ছে হয় বিএনপি ক্ষমতাতে যাবে, আর না হলে আওয়ামী লীগ ক্ষমতাতে যাবে, অন্য কোনো দল যাবে না, এটা তিনি বলতে চাচ্ছিলেন। তো যাই হোক, এখন এই বিষয় সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে তুলে ধরবেন। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার তাকে নিয়ে তো অনেক গুজব হয় যে তিনি আর আসতে পারবেন না, ফিরতে পারবেন না, অনেক কিছু করবেন। আপনাদের কাছে কি মনে হয়? কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাই।